বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। श्री दुष्यंत मौसम जी को करोलबाग विधानसभा क्षेत्र से भारी बहुमत से कामयाब बनाया। राहुल कुमार को अपना आशीर्वाद प्रदान करें। इसके बाद आपका बेटा आपका भाई राहुल कुमार कांग्रेस নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আমি কতগুলো টুকরো টুকরো ছবি দেখালাম, যেখানে অটো প্রচার দেখা যাচ্ছে, অটো বা টোটোতে প্রচার, আর কোথাও কিছু হোর্ডিং আমরা দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি এসেছি দিল্লিতে। দিল্লি বিধানসভা নির্বাচন আগামী 5ই ফেব্রুয়ারি। সেই বিধানসভা নির্বাচন কেমন তাই আজকে রাস্তায় দেখতে বেরিয়েছিলাম। তার টুকরো টুকরো কিছু ছবি আমি তুলে আনলাম এবং বিভিন্ন জায়গায় গেছিলাম। ভিডিও করার সুযোগ যতটা পেয়েছি করেছি, কিন্তু বিশেষ কাজে দিল্লিতে আসার কারণে সাংবাদিকতায় থেকে দিল্লি নির্বাচন নিয়ে সেই ভিডিও করার লোভটা ছাড়তে পারলাম না। যেটা দেখছিলাম যে আমরা যেরকম আমাদের বেঙ্গলে, অর্থাৎ কলকাতায় যদি বলি, যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এবং সেই কলকাতায় ভোটের ঠিক 1 সপ্তাহ আগে কি পরিস্থিতি থাকে, চারদিকে ব্যানার পোস্টারে ছয়লাম। কিন্তু আমরা দিল্লিতে যখন আমি এসেছি, আজকে দেখছিলাম যে এখানে যেন ভোটের কোনো উত্তাপ নেই। হয়তো আছে দিল্লির শহরে, মানে মেন যে সেন্ট্রাল, দিল্লি সেন্ট্রাল যেটাকে বলা হয়, সেখানে কিন্তু ভোটের উত্তাপ প্রায় নেই বললেই চলে। শুধু কিছু কিছু টোটো, অটোতে মাইক বাঁধা রয়েছে। সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা তাদের মাইকের মধ্যে প্রচার করছেন, সেগুলো অর্থাৎ রেকর্ডেড প্রচার, গান বাজছে এবং কি কি তারা করতে চাইছেন সেগুলো বলছেন। এবং সেটা আমাদের চোখে পড়লো, আপের যেরকম চোখে পড়েছে, কংগ্রেসের চোখে পড়েছে এবং বিজেপিরও চোখে পড়েছে। সব তিনটে প্রধান পার্টিরই চোখে পড়েছে। আমরা ঠিক দিল্লি, নয়াদিল্লি যে স্টেশন, সেখানেই আর কি কাছাকাছি ছিলাম এবং এই চত্বরে আজকে দিল্লি সেন্ট্রাল দিল্লি বেশ কিছু জায়গায় ভিজিট করলাম। তো সেখানে দেখছিলাম যে কিরকম কি অবস্থা, কৃষি ভবন থেকে রেল ভবন, তারপরে দিল্লি জনপথ রোড, বিভিন্ন জায়গায় আমরা গেছিলাম। হরিয়ানা ভবনে গেছিলাম, কনস্টিটিউশন ক্লাব, যেটা কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, সেখানে বেশ খানিকক্ষণ ছিলাম। কয়েক ঘন্টা প্রায় ছিলাম সেখানে বিভিন্ন কাজে। দিল্লি প্রেস ক্লাবে গেলাম, একদম শেষ সময় দিল্লি প্রেস ক্লাবে গেলাম। সেখানেও পুরনো কিছু সিনিয়র মানুষদের সঙ্গে দেখা হলো। তো কিন্তু আহ, দেখলাম যে ভোটের যে উত্তাপ, অর্থাৎ আমাদের কলকাতা প্রেস ক্লাবে ভোটের আগে যেরকম উত্তাপ থাকে সাংবাদিকদের মধ্যে, এখানে কিন্তু সেটা খুব একটা চোখে পড়লো না। হ্যাঁ, ঠিক আছে, ভোট একটা হচ্ছে, যে যার মতন রয়েছেন, যে যার মতন এনজয় করছেন, কিন্তু সেটা দেখছিলাম। কিন্তু দিল্লির ভোটের কতগুলো প্রশ্ন আজকে, মানে বিষয় যেগুলো চোখে পড়লো, সেগুলো না বললে পাচ্ছি না। 5 তারিখ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। 70টি বিধানসভা কেন্দ্র রয়েছে দিল্লিতে। গত 26 বছর ধরে বিজেপি দিল্লির ক্ষমতার বাইরে। এর মধ্যে 15 বছর দিল্লিতে শীলা দীক্ষিতের নেতৃত্বে কংগ্রেস সরকার ছিল। তারপরে শেষ 11 বছর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লির ক্ষমতায় রয়েছে। নরেন্দ্র মোদী দিল্লিতে বসে গোটা দেশের সরকার চালাচ্ছেন, অথচ দিল্লিতেই তার সরকার নেই। সত্যি এই বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে বিজেপিকে। এবং
তাই এবারে বিজেপি সংকল্প নিচ্ছে যেন তেন প্রকারেণ কিন্তু ক্ষমতায় আসতে হবে দিল্লির বিধানসভা নির্বাচনে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন যে যে বিষয়গুলো হওয়া উচিত, যদিও আমরা দিল্লি শহরে রয়েছি, সেখানে যে চমক দিল্লির শহরের বাইরে গেলে, অর্থাৎ যদি বলা যায় সকালবেলা যখন ট্রেনে করে আমরা আসছিলাম, সত্যি যে দিল্লির বাইরের যে শহরের গাজিয়াবাদ বা অন্যান্য যে সমস্ত জায়গা, সেই জায়গাগুলো দেখছিলাম প্রচণ্ড নোংরা। বিশেষ করে রেল লাইনের পাশে যে রাস্তাটা দেখছিলাম, বাড়ি ঘর যেগুলো দেখছিলাম, তাতে কোনো অংশে কম নেই আমাদের কলকাতার মফস্বলের বিভিন্ন জায়গাগুলো যেরকম, ঠিক অনেকটাই সেরকম, যেটা আমরা সেন্ট্রাল দিল্লিতে দেখি। কিন্তু একটা তফাৎ, সেটা হচ্ছে দিল্লি সেন্ট্রালে অর্থাৎ দিল্লি শহরে ভোটের কোনো তাপ উত্তাপ নেই, কিন্তু কলকাতায় ভোটের সময় 7-8 দিন আগে যে তাপ উত্তাপ আমরা চোখে দেখতাম সেটা নেই। এখন প্রশ্ন হলো, যেখানে পানীয় জল, রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, আবাস আসার কথা ছিল, অর্থাৎ সাধারণ মানুষের যেগুলো কমন পিপুল যেগুলো চায়, সেটা যেটা ওঠার ব্যাপার ছিল, এখানে কিন্তু অনেকটা বিভিন্ন সাংবাদিকের সঙ্গে কথা বললাম, বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বললাম আমরা। দিল্লিতে প্রায় অটো বুক করে বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, এখন অটো পাওয়া যায় বুকিং ক্যাবে। তো সেখানে অটো ড্রাইভার যারা, তাদের সাথে কথা বলছিলাম, প্রত্যেকের কাছেই একটাই প্রশ্ন, যে কে দিচ্ছে, কত বেশি দিচ্ছে। এবং সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, দেখছিলাম রাস্তায় বেশ কিছু বড় বড় হোর্ডিং পড়েছে, যেখানে আমরা আম আদমি পার্টিও দেখলাম, কংগ্রেসও দেখলাম, আবার বিজেপিও দেখলাম, যেখানে কেউ বলছে 2,500 দেবো, কেউ বলছে 3,000 দেবো। মানে একটা টাকার সংখ্যায় যেন ভোটটা হতে চলেছে, অর্থাৎ একদিকে যেমন দান খয়রাতি নগদ টাকা তুলে দেওয়া, এবং অন্যদিকে কুকথার লড়াই হতে চলেছে। এবং শুধু তাই নয়, আমরা আজকে চিত্তরঞ্জনে কালীবাড়ি, অর্থাৎ যে চিত্তরঞ্জন কালীবাড়ি যেখানে দিল্লির, সেইখানে আমাদের যাওয়ার কথা ছিল এবং গেছিলামও, কিন্তু ভিডিও আমরা খুব একটা তুলতে পারিনি। সেখানে লাইভ দেখছিলাম যে সেখানে বিজেপির দুই হেভিওয়েট নেতা নেত্রী, অর্থাৎ একদিকে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আরেকজন যিনি বিজেপির সাধারণ সম্পাদক আহ, অগ্নিমিত্রা পাল, দুজনেই চিত্তরঞ্জন এলাকায়, যে বাঙালি এলাকা, সেখানে ভোট প্রচার করেছেন, সারাদিন ধরে প্রচার করেছেন, মিটিং মিছিল করেছেন। এবং অগ্নিমিত্রা পাল তো সারাদিন ধরে চায় পে চর্চা টাইপের বিভিন্ন মিটিং করেছেন। তো এখন দেখার কি হতে চলেছে, যে এখানে এবার লড়াই আদ আম আদমি পার্টি বনাম বিজেপি, এবং মাঝখানে কংগ্রেসও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, কারণ কংগ্রেস এখানে প্রার্থী তালিকা অনেক আগেও ঘোষণা করেছে। কিন্তু আহ, গত 11 বছর আম আদমি পার্টি ক্ষমতায় থাকার পর এই বছর, মানে এই নির্বাচনে, আম আদমি পার্টির প্রতি জনগণের মনে কিন্তু একটা কোথাও ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছে। কারণ যে জনগণ তাদেরকে একটা স্বচ্ছ ভাবমূর্তির জন্য এই দিল্লিতে ক্ষমতায় এনেছিল, অর্থাৎ দেখা যায় যে পার্লামেন্ট নির্বাচনেও দিল্লিতে সবকটা পার্লামেন্টে জিতছে বিজেপি, কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা, সেই মানুষই ভোট দিচ্ছেন, তারা কিন্তু আম আদমি পার্টিকেই ভোট দিচ্ছেন। কিন্তু দুর্নীতি ঠেকাতে লোকপালের প্রতিশ্রুতি দিয়ে যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন, দিল্লিতে কিন্তু এখনো সেই লোকপাল নিয়োগ হয়নি। অর্থাৎ দিল্লির জন্য পূর্ণ রাজ্যের যে দাবি, সেটা কিন্তু এখনো হিমঘরে। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার ভোল পাল্টে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু স্কুল হাসপাতালের ভোল পাল্টেছে ঠিকই, কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর আবাস নিয়ে, আবাস অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল যে আবাসে থাকেন, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে। শীষমহল নাম দেওয়া হয়েছে, বিজেপি সেটা বলেছে, শীষমহল তৈরিতে কত কোটি টাকা খরচা হয়েছে। আহ, সেই সঙ্গে যে মদের দোকান খোলার জন্য যে লাইসেন্স বিলি করে আবগারি দুর্নীতির যে টাকা, আম আদমি পার্টি বিভিন্ন রাজ্যে গিয়ে ভোটে লড়েছে বলে বিজেপির পাশাপাশি কিন্তু এখন কংগ্রেসও অভিযোগ করছে। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির সমঝোতা হলেও এই বিধানসভা নির্বাচনে কিন্তু সেই সমঝোতা হয়নি। এটা কিন্তু আহ, জনগণের মনে কিন্তু একটা প্রভাব ফেলেছে, বড় প্রভাব ফেলেছে। অর্থাৎ প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন, যে যদি আজ থেকে 7 মাস আগে হওয়া নির্বাচনে যদি তারা একসঙ্গে লড়তে পারে, তাহলে এবার কেন নয়? অর্থাৎ তাহলে কি
কারো স্বার্থের কথা ভেবে কেউ লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়বো, কিন্তু আমরা এতে একসঙ্গে লড়বো না, এটা কেন? এটা কিন্তু একটা বড় প্রভাব ফেলছে জনগণের মনীষে। আহ অন্যদিকে যদি একটু দেখা যায় যে বিজেপি এখানে কিন্তু উগ্র জাতীয়তাবাদ নিয়ে যেরকম নেমেছে, আহ, সেখানে আঞ্চলিক দলগুলো যখন আমাদের বাংলায় যেরকম লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য জায়গায়, সেখানে কিন্তু এখানে বিজেপি কিন্তু এবারে একদম সেই স্ট্র্যাটেজি নিয়েছে। হিন্দুত্ব দূরে থাক, দান খয়রাতি ভোটে জেতার আসল চাবিকাঠি। যা মহারাষ্ট্র, যা হরিয়ানায় দেখা গিয়েছে, সেই ট্রেন্ড কিন্তু বজায় রেখেছেন বিজেপি, এবং তাই এবারে তারা কিন্তু সেই দান খয়রাতির দিকে চলেছেন। আপনারা সেই ছবি পাশে দেখছেন। শুধু তাই নয়, বিজেপি দিল্লি শহরে 5 টাকার ক্যান্টিন খুলবে, এরকম একটা প্রতিশ্রুতিও দিয়েছে। এবার দেখার যে এই যে এতদিন যে নরেন্দ্র মোদী সরকার সবসময় দান খয়রাতি নিয়ে সবসময় একটা নেগেটিভ কথা বলেছিল, দান খয়রাতি নয়, উন্নয়নই আসল হাতিয়ার, কিন্তু হরিয়ানা থেকে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্যান্য রাজ্যে কিন্তু সে দান খয়রাতি তাদের ক্ষমতায় এনেছে। অতএব এখন এই দান খয়রাতিকেই তারা হাতিয়ার করছে অন্যান্য দলের মতন। তো এখন দেখার যে বিশেষ করে আম আদমি এখন দুটো জায়গায়, আমরা কথা বলছিলাম বেশ কিছু সিনিয়র সাংবাদিক যারা, তাদের সঙ্গে তারা আমাদের হয়তো আগামীকাল বা এই পরবর্তী এপিসোড যেগুলো আমাদের যাবে সেখানে বলবে। কিন্তু তারা প্রত্যেকেই প্রেডিকশন যেটা করছেন অনেকেই, যে হয়তো বিজেপি একক ক্ষমতায় হয়তো আসবে না, পুরোপুরি 70টি আসনের মধ্যে তাদের 36টি আসন পেতে হবে, 36 থেকে 37টি আসন পাওয়া, অর্থাৎ 40টা পেলে তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবেই। কিন্তু মনে হয় না যে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পাবে। প্রত্যেকে প্রেডিকশন করছেন 20-25টি, 27টি হয়তো গিয়ে আটকে যেতে পারে বিজেপি। যাই হোক, এখনো তো বেশ কিছুদিন বাকি আছে, তো সেখানে দেখা যাক। অন্যদিকে অনেকেরই ধারণা যে হয়তো 30-35টি আসন টেনে নিতে পারে আম আদমি পার্টি, কংগ্রেস হয়তো গোটা 4-5 আসন পেতে পারে। তো এখন প্রশ্ন হলো যে আহ, আমরা যেটা বলছিলাম যে কি হতে চলেছে দিল্লি নির্বাচনে। দেখুন, দিল্লি নির্বাচনে মানুষ কাকে ভোট দেবে, তবে মানুষের পালস তো বোঝা যায়। কারণ আমরা যখন রাস্তাঘাট বা বিভিন্ন দোকানে খেতে গেছি, অটোয় যাচ্ছি, বাসে যাচ্ছি বা অন্যান্য লোকের সঙ্গে আহ, বসেছি, তখন আহ, একটা বিষয় যে প্রত্যেকেই কিন্তু বলছেন যে এবার বদল হবে, অর্থাৎ এবার বিজেপি সরকার আসবে। সেই টোটোওয়ালা বলুন বা অন্যান্য যে সমস্ত, অর্থাৎ আমরা সাধারণ মানুষের কথা বলছি, তাদের পালস কিন্তু এটা বলছে। জানি না সেটা কি হবে, মানুষ তো ভোট দেবেন, সেটা কি হবে। এখন নজর থাকবে আগামী নির্বাচনে কি হবে, অর্থাৎ আগামী 5ই ফেব্রুয়ারি নির্বাচন, এবং সেই দিনই আবার নরেন্দ্র মোদী যাচ্ছেন প্রয়াগে মহাকুম্ভে, তিনি স্নান করবেন। অর্থাৎ সারাদিন টিভির পর্দায় মোদীকে নিয়ে অন্যান্য চ্যানেল ব্যস্ত থাকবে, আর তখন দিল্লির ভোট, সেটাও কতটা প্রভাব ফেলবে সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত আমরা দিল্লির ভোট নিয়ে আরো বেশ কয়েকটি এপিসোড 2-3 দিন আমরা এখানে থাকবো, দেখব যে দিল্লি নির্বাচন কি হতে চলেছে, সেদিকে আমাদের আপাতত নজর থাকবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।